দর্শক এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডি 32 নম্বরে যে মূল ভবনটি রয়েছে তার যখন আমরা এখানে স্পটে গেলাম, স্পটে ফার্স্ট পর্যায়ে হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের। নির্মাণাধীন ভবনের নিচের তলাতে আরো কিছু ফ্লোর রয়েছে তেমনটি এখানে বলা হচ্ছে। আমরা এখন সেই ফ্লোরগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে। সেই আবু জাহেল হাসিনা এইখানে ও তো বাংলাদেশের অনেক জায়গায় আয়নাঘর করেছে, কিন্তু এই 32 নম্বর ওর বাড়িতে জাদুঘরের নিচে এখানে একটি 3 তলা ছাদওয়ালা বিল্ডিং করেছে। উত্তাল বাংলাদেশে কট্টরপন্থীদের রমরমা। মুজিবুর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত। কেমন ধরনের কথা? এত বড় সাহস কি করে হয়? সারা জীবন কিন্তু এই বাঙালি জাতি আজকে দেখছেন তো কাউকে কিন্তু ক্ষমা করে না। কিন্তু দর্শক, ধানমন্ডির 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে আজকে 3 দিন হলো, কিন্তু দর্শক 3 দিন পরেও ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে, এমন কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে যেগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এতদিন থেকে কি চলতেছিল এই বাড়িটার ভিতরে এবং কি আছে এই বাড়ির ভিতরে সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা যেন এখন হিংস্র বাঘের মতো হয়ে যাচ্ছে। তারা দিনে দিনে এমন কিছু পরিকল্পনা করতেছে, এই পরিকল্পনার ফাঁদে কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারকে ধরা দিতেই হবে, কারণ তারা এমন ভাবে ফাঁদ পাতাচ্ছে যেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো পাশে যেতে না পারে। আর দর্শক, সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে 32 নম্বর বাড়িটা যে ভাঙা হয়েছে, এখানে এমন কিছু কাজকর্ম হয়েছে, এমন কিছু এখান থেকে ক্লু বাইর করা হয়েছে, যে ক্লুগুলো নিয়েই কিন্তু বর্তমান সময়ে এখন আন্তর্জাতিক বিশ্ব লাড়া দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ দর্শক, কথা বাড়াবো না, সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখবো, কিছু তথ্য দেখবো। এই তথ্যগুলো দেখলেই আপনারা রীতিমতো শিওর হয়ে যেতে পারবেন যে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে। যেভাবে চলতেছে বাংলাদেশ, এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে হয়তো বাংলাদেশটা যে বলতে একটা জিনিস আছে সেটাই কিন্তু মিটিয়ে যাবে, কারণ আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এই বিষয়গুলো এখন দেখতেছে। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক গবেষণা হচ্ছে, বাংলাদেশের মধ্যে অনেক গোয়েন্দা আছে। সেই গোয়েন্দাগুলো কি রিপোর্ট দিল এবং বিভিন্ন নেতারা কি বলতেছে, এই সমস্ত বিষয় নিয়ে সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন এই একটি ভিডিও থেকে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করার চেষ্টা করবেন। দর্শক এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডি 32 নম্বরে যে মূল ভবনটি রয়েছে তার পাশের একটি জায়গায়, এবং এখানে যেমনটি বলা হয়েছে যে নিচতলায় যে মানে নির্মাণাধীন ভবনের নিচের তলাতে আরও কিছু ফ্লোর রয়েছে তেমনটি এখানে বলা হচ্ছে। আমরা এখন সেই ফ্লোরগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন কিন্তু সেই নির্মাণাধীন যে ভবনটি রয়েছে তার একদম ঠিক উপরে রয়েছি, এবং এখান থেকেই আসলে যে নিচে যাওয়ার যে জায়গাটি রয়েছে সেটি 2টি উপায় এখানে। একটি হচ্ছে ওইখানে ছোট একটি সিঁড়ি, এবং এখান থেকে যে পার্কিং সিস্টেমের যেটা করা হয়েছে এরকম আছে। আমরা একটু পার্কিং যে ওইটি রয়েছে সেটি করে আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে আগাচ্ছি। দর্শক, প্রচণ্ড পরিমাণে ধুলো, যেটা আমি আগেও বলেছি বারবার, এখানে কিন্তু নিঃশ্বাস নেওয়াটা একরকম কষ্টকর হয়ে পড়েছে, কারণ এত পরিমাণে ধুলো। আর সেই সাথে কিন্তু এখানে একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ রয়েছে, কারণ এখানে যে রডগুলো রয়েছে সবগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং অন্ধকারে যদি কেউ হাঁটা শুরু করে তাহলে কিন্তু সে হোঁচট খেয়ে পড়ে যাবে। আমরা এখন উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরে চলে এসেছি এবং আমরা আরও নিচের দিকে যাচ্ছি। দর্শক, আপনারা যদি দেখতে দর্শক, এই মুহূর্তে আমরা একেবারে নিচের ফ্লোর যে পর্যন্ত যাওয়া যায় ওইখানে আমরা আছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের ভিড়, এবং সবাই দেখার চেষ্টা করছে আসলে কি
কি রয়েছে আসলে। আমরা এই নিচের ফ্লোরে এসে এখানে কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণটা পানি এবং পানিতে পরিপূর্ণ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে পানিতে পরিপূর্ণ। আমরা যদি দর্শক দেখতে পাচ্ছেন একজন কিন্তু ভিতরে নেমেছে এবং তিনি দেখার চেষ্টা করছেন যে আসলে ভিতরে কি রয়েছে। দর্শক অনেক মানুষের জটলা, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক অনেক মানুষের জটলা, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুজন ব্যক্তি কিন্তু তারা কিন্তু এখানে নেমেছে এবং তারা দেখার চেষ্টা করছে আসলে কি রয়েছে এখানে। আমরা একটু এই দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে এখানে হাঁটাচলা করাটা অনেক কষ্টদায়ক, কারণ এখানে একটু পা পিছলে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ জায়গাটি কিন্তু পানি দিয়ে পরিপূর্ণ এবং সেখানে কেউ কেউ আবার ভিতরে নেমে দেখার একটু চেষ্টা করছে যে তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি। মুজিবুর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। বাংলাদেশ এই বিদেশ মন্ত্রণালয় জানা হয়েছে হাসিনার দেওয়া যে অডিও বার্তা সেগুলো অবিলম্বে বন্ধ করে ভারত সরকার কেন বন্ধ করবে? যখন হাসিনা ওয়াজেদ নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন, তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি। এই মৌলবাদী শক্তি এরা পাকিস্তানের দোসর। এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ, হিন্দু জনগণ চাই অবিলম্বে আমেরিকা, ভারত এরা এগিয়ে এসে বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক, নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে আগামী দিনে নেপাল, ভুটান, মায়ানমার, চীন, ভারত যারা বাংলাদেশের পাশাপাশি আছে, পাকিস্তান ছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা বড় থ্রেট। বিশেষ করে ভারতবর্ষের কাছে বড় থ্রেট, কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায়। পশ্চিমবঙ্গের 9টা জেলার 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে 596 কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ। আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক, স্রষ্টা, জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবুর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। গতকালকে রাত্র থেকে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে এটার সবচেয়ে বড় বেনিফিটেড হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এই সরকারটা গেল কয়েক মাস যাবৎ রাজনৈতিক চাপে একটা বিপাকে পড়ে গেছিলাম। বিপাকেটা কি ছিল যে সরকার যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, অনেক সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত মানে বৈষম্য বিরোধীর সিদ্ধান্ত বা এরকম অনেক সিদ্ধান্ত যখন আসছিল,
তখন রাজনৈতিক দলগুলো বিভাজিত হচ্ছে। একদিকে ভিপি নুরের দল সরকারকে গালাগালি করছে, অপরদিকে বিএনপির নেতারা সরকারকে সন্দেহ করছে, জামাত ইসলামও মাঠে নামছে, মানে এক একজন একটা সমালোচনার মধ্যে ছিল। মেইন কারণটা কি? সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছিল যে ছাত্র জনতার যে ঐক্য সেটা নাই হয়ে গেছে মোটামুটি, যেহেতু বিএনপি এখানে সহযোগিতা করছে না, আর আওয়ামী লীগের কথা তো বাদই দিলাম। তো গতকালকে থেকে যা ঘটছে, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আহ্বান দিয়েছেন সারা বাংলাদেশের মানুষরে। আমার ধারণা এখন এই আহ্বান কিছুটা কাজে দিবে একটা সার্টেন মোমেন্টের জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের জন্য, যেখানে তারেক রহমান বলতেছিলেন যে সংস্কারের নামে নির্বাচনকে পিছানো হচ্ছে, বিএনপি কিন্তু সংস্কার, ঘোড়ার ডিম, অশ্বনিম্ব, এক একজন এক এক ভাষা ব্যবহার করছেন। তো ডক্টর ইউনূস বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য যে গঠিত সংস্কার কমিশনগুলো আছে তাদের সুপারিশগুলো গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কেন? যে এই কমিশনের প্রস্তাবগুলো আছে এগুলাকে বাস্তবায়ন করতে গেলে দেশবাসীর সহযোগিতা লাগবে, মানে জনমত লাগবে। বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গতকালকে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। তো তিনি বলছেন আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজের কাছে দিয়ে দেব, যাতে তারা একমত হতে পারেন যে কি করলে এই জনতার জন্য ভালো হবে। আমি আশা করি সবাই মিলে প্রস্তাবগুলো এক মনে গ্রহণ এবং বাস্তবায়ন করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবনে আপনার 6টা সংস্কার কমিশনের যে রিপোর্ট আস্তে আস্তে ডক্টর ইউনূসের হাতে আসা শুরু হয়েছে। তো তিনি বলছেন যে পৃথিবীর সম্পদ, আপনার সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু বাংলাদেশের না, আমাদের কমিশনাররা বা আমাদের যারা টিম মেম্বাররা আছেন সরকারের, তারা এমন সংস্কার করছেন এটা পৃথিবীর জন্য সম্পদ হবে, ইন্টারন্যাশনাল লেভেলে এটা বিট করবে। তিনি বলছেন এটা শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বের জন্য অবদান, কারণ পৃথিবীর সব জাতিকেই সংস্কার সমস্যা মোকাবেলা করতে হয়। তো ওনার বক্তব্য হচ্ছে যারা সংস্কার নিয়ে চিন্তা করবেন তখন তারা দেখবেন কি বাদ গেল, তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবেন বা প্রস্তাব আনবেন তখন এই সংস্কারগুলোকে খতিয়ে দেখবেন কি প্রস্তাব আছে, কি সুপারিশ আছে। তো তিনি বলছেন যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে নাগরিক হিসাবে আমাদের যেসব দাবি আছে, অধিকার আছে, সেগুলো ভুলে যাওয়ার অভিজ্ঞতা। আর তিনি বলছেন রাজনৈতিক দলগুলো জনগণের উদ্দেশ্যে যে আপনারা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সহযোগিতা করবেন এই সংস্কার কাজে। এখন এই সংস্কার নেওয়া দিনরাত কিন্তু ফেনা উঠছে। কালকেও রাশেদ যে ভিপি নুরের সহযোগী সরকারের মোটামুটি গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন, বিএনপি প্রতিদিন উদ্ধার করছেন, রিজভী সাহেব বলছেন। তো গত রাত্রে থেকে আজকের দিনের যে জোয়ার স্রোত, মানে টান টান উত্তেজনা, দৃশ্যপট, এগুলার পরে আপাতত সবাই হয়তো এক ঘাটে এসে সাময়িক পানি খাবে আমার ধারণা, আবার এগুলা হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে। তো দেখা যাক ডক্টর ইউনূসের আহ্বানে কি ঘটে। ভালো থাকুন। এইটা কি এরকম হইতে পারে জনাব সার্জিস আলম? ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই, আমারও কন্ট্রোল নাই, শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না, তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ, যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া, ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে, ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন মানুষের এই ক্ষোভের উদ্গরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে, আমি ধরে নিচ্ছি 1 মাস পর কোনো বক্তব্য দিলেনও না, কিন্তু আজকে থেকে 2, 3, 4 মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেওয়া লাগবে না, আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা
এরকম রাস্তায় আমাদেরকে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য। এবং তো এই জায়গাটা শুধুমাত্র শেখ হাসিনার দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। এটা আওয়ামী লীগ না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন, আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে। আওয়ামী লীগের সবাই, আমরা যে স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে, খুনের সাথে, ফ্যাসিজমের সাথে, স্বৈরাচারের সাথে, এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে, মানুষের ক্ষোভ ওই জায়গায়। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি, ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি। কিন্তু এই ধানমন্ডি 32, ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে, মানুষের ক্ষোভটা ওই জায়গায়। এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয়, বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে। এমন কোন কথা কি আছে? এগুলোর প্রকাশ তো আমরা দেখেছি যে 32 পোড়ানো নিয়ে মন্তব্য করবার কারণে কেন কথা বলতে পারবেন না? কিসের জন্য পারবেন না? কোন আইনে পারবেন না? একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না? মানে কথা বলবার বিরুদ্ধে কোন আইন কি বাংলাদেশে হয়েছে? তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে, যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে, তারা তাদের ভুল বুঝতে পারবে, বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে, এই কি ভয়? নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে, বিএনপিকে ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে? এই দখলদার ইউনূস বাহিনী এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর যে এই 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ভাঙার পরে এই নির্লজ্জ, এই ভয়ঙ্কর সরকার, এই সরকার বলাটাও আসলে ভুল, এই দখলদার বাহিনী তারা একটি প্রেস রিলিজ দিয়েছে। আমি সেই প্রেস রিলিজটা পড়বো এবং আপনাদেরকে কয়েকটা ঘটনা বলবো, যে ঘটনাগুলো আপনারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। 6 ফেব্রুয়ারি চিফ অ্যাডভাইজার জিওভি নামে একটি ফেসবুক পেজ থেকে এই দখলদার বাহিনী একটি প্রেস রিলিজ ইস্যু করে, যেখানে বলা হয় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। ওরে বাবা! পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। এই পুরো প্যারাটা মিথ্যে ভর্তি। কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা, অর্থাৎ 5 ফেব্রুয়ারিতে রাত 9টায় বাংলাদেশ সময় ভাষণ দেওয়ার কথা, একদিন আগে থেকে ঘোষণা দিয়েছে এই বাড়ি ভেঙে ফেলবে। আপনারা জানেন যে ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য এটার পুরো মাস্টার মাইন্ড ছিল, এবং সে কিভাবে মব ক্রিয়েট করেছে, সে কিভাবে মানুষকে একত্রিত করেছে, এবং ঘোষণা দিয়ে এই বাড়ি ভাঙার পুরো কার্যক্রম চলছিল। মাননীয় প্রধানমন্ত্রী যদি ফেব্রুয়ারির 5 তারিখে রাত 9টায় বাংলাদেশ সময় ভাষণ তখনও দেয়নি, তার আগেই এই মানুষজন কিভাবে বুঝলো যে এটা উস্কানিমূলক বক্তব্য হবে? মানে ভাষণের আগেই যদি কেউ বুঝে ফেলে এটা উস্কানিমূলক হবে, তাহলে তো বুঝতে হবে যে এটা পুরোটা হচ্ছে স্টেট ফান্ডেড এবং রাষ্ট্র এটার সম্পূর্ণভাবে অ্যাকোমোডেট করেছে। একে টাকা পয়সা দিয়ে, এই যে বুলডোজার এসেছে সেখানে লেখা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখানে সরকারি বুলডোজার এসেছে, সরকারি লোকরা এসেছে, পুলিশ সেখান থেকে সরে গেছে, আর্মি লোক দেখানো সেখানে এসে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে গেছে। অর্থাৎ পুরো রাষ্ট্র এই জিনিসটা করেছে, নাম দিয়েছে সাধারণ মানুষ করেছে, যেখানে আমাদের কাছে স্পষ্ট নিদর্শন আছে যে আইসিসের পতাকা উড়েছে, হামাসের পতাকা উড়েছে, সেখানে হিজবুত তাহরীর ছেলেপেলেরা সেখানে ভিড় করেছে। যাই হোক, আমার এখানে সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিনীত প্রশ্ন, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন গত 3-3.5 মাস বা 4 মাস ধরেই বলা যেতে পারে যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী আছে, বাংলাদেশিরা আছে, তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে যাচ্ছিলেন। আমি নিজে লন্ডনের ইমপ্রেশন হলে একটি আপনার এরকম মিটিং এ আমি অ্যাটেন্ড করেছিলাম। এইভাবে তিনি সাউথ কোরিয়া, বেলজিয়াম, আমেরিকা, তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, খুব সম্ভবত অস্ট্রেলিয়াতেও, কানাডাতেও, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী লাইভ ভাষণ দিয়েছিলেন। সেগুলো আপনারা শুনেছেন। সেগুলো তো ইন্টারনেটের জগতে, সেদিন যে ভাষণটা দিয়েছে 5 ফেব্রুয়ারি সেটাও ইন্টারনেটে। সুতরাং আগের যে ভাষণ দিয়েছে এরকম 50-60টা, সেগুলো এরকম লাইভ হয়েছে এবং আপনারা সেসব বক্তব্য দেখেছেন। তো এতগুলো ভাষণ দেওয়ার পরে জনমনে অসন্তোষ তৈরি হয়নি? খুবই পার্টিকুলারলি ছাত্রলীগের পেজ থেকে তিনি যখন ভাষণের ঘোষণা দিলেন তখন জনমনে অসন্তোষ তৈরি হলো, তাও 24 ঘন্টা আগে বা তারও আগে।
মানে ভাষণ দেওয়ার আগেই যখন বলেছে বা বলছে যে উস্কানিমূলক বক্তব্যের কারণে জনতা সেখানে জড়ো হয়েছে, তাহলে বুঝতে হবে যে এই পুরো ব্যাপারটি প্ল্যান্ড। কারণ ভাষণের আগে তো কারো পক্ষে বোঝার কথা না যে তিনি কি বলবেন। এবং আপনারা ভাষণ শুনেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তার সেই ভাষণগুলোর অনেক অংশ আপনারা জানেন, এর আগের অন্যান্য ভাষণে শুনেছেন। এবং তিনি সেখানে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে তার ছাত্রদের প্রতি রাগ নেই, ক্ষোভ নেই, এই বয়সটাই এমন, তারাও একসময় রাজনীতি করেছেন। এই কথাগুলো তো খুবই সত্য। সেখানে উস্কানিমূলক কি কথা আছে? ওই প্রেস রিলিজের এবার দ্বিতীয় প্যারাটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে দেখতে পাই লেখা আছে, গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটি অংশ আছে। মিথ্যাচারের যদি একটা ক্লাসিক এক্সাম্পল হয়, তাহলে বোধ করি এই দ্বিতীয় প্যারাটা, এটা মনে হয় ক্লাস 8 পাস ফারুকি লিখে দিয়েছে, কারণ ফারুকিকে দেখেছি এটা শেয়ার করতে। তো এই আমি অন্যের কথা বলবো না, শুধুমাত্র 8 পাস ফারুকি যে এখন অপদেষ্টা হয়েছে, যখনও সে অপদেষ্টা হয়নি, এই নাখালপাড়ার ড্রাগখোরটা এর আগে একটা স্ট্যাটাস দিয়েছিল, খুব সম্ভবত 5ই অগাস্টের পর। সে কি লিখেছিল সেটা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে সে আহ্বান করেছিল ইউনূস যাতে 32 নম্বরের পোড়া বাড়িটা দেখতে যায়, কারণ 5ই অগাস্ট বঙ্গবন্ধুর এই বাড়িটি, এই ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তো 5ই অগাস্ট কি 6 মাসের অংশ 5ই অগাস্টে পুড়েছে? এরপরে এটাকে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের ভেতরের যেই অমানসিক চিন্তাটা, অমানসিক আকাঙ্ক্ষাটা, সেটাই বাস্তবায়ন করেছে। কিন্তু এই অপদেষ্টা ফারুকি তখন বলেছিল যে এই বাড়ি পুড়িয়ে দেওয়া দেখতে যাবে কিনা ইউনূস। এখন সে নিজেই প্রেস রিলিজ লিখছে এবং সেটি শেয়ার দিচ্ছে। এই প্রেস রিলিজের 3য় নম্বর প্যারাতে লেখা আছে যে, 3য় এবং 4র্থ প্যারাটা দুটো একসাথেই পড়ি। সেটা হচ্ছে যে শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি দাবি করে জুলাই গণঅভ্যুত্থানের অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন। এর আগের প্যারাতে লিখেছে, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অপমাননা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অবমাননা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কোথায় অবমাননা করেছেন? সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, মানে আমি ধরেন অন্য যুক্তি যাওয়ার আগে, যে উনি তো রাত্রের 9টার ভাষণ দেনই নাই, তার আগেই 32 নম্বরে আক্রমণ শুরু হয়ে গেছে। রাত 9টায় ভাষণ, তার আগে আক্রমণ। তো ভাষণের আগে উস্কানি। উনার কি বাক স্বাধীনতা নেই? বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি মানুষ আইনের শাসন পাওয়ার অধিকার রয়েছে অনুচ্ছেদ 27 অনুযায়ী। একই সাথে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে। সেই বাক স্বাধীনতা কি মাননীয় প্রধানমন্ত্রী নেই? মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন আদালতে কিংবা পৃথিবীর কোন আদালতে এখনো পর্যন্ত কোন ধরনের অপরাধের জন্য, আই রিপিট, বাংলাদেশ এবং পৃথিবীর কোন আদালতে কোন অপরাধে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অপরাধী সাব্যস্ত হয়েছেন? হননি। বলা হয়ে থাকে আইনের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। যদি তিনি অপরাধ সাব্যস্ত হতেন কোথাও, তাহলেও কি তার বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হতো? কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না? যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোন জায়গা থেকে কথা বলতে পারবেন না, তার দেশে কথা বলতে পারবেন না, এমন কোন কথা কি আছে? এগুলোর প্রকাশ তো আমরা দেখেছি যে 32 পোড়ানো নিয়ে মন্তব্য করবার কারণে বইমেলাতে এই নোংরা কথিত প্রেস সচিব শফিকুল আলমের এই ডাস্টবিন ইস্যুতে যখন মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন অন্যতম অভিনেত্রী, তিনি কথা বলেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আরেকজন অন্যতম অভিনেত্রী সোহানা সাবাকে। কেন? তারা কথা বলেছেন। অথচ ইউনূস যখন এই ক্ষমতা দখল করলো, এই দখলদার বাহিনীর শুরুতে এসে বলেছে প্রত্যেকেই কথা বলার স্বাধীনতা আছে। এই কি কথা বলার স্বাধীনতা যে শুধুমাত্র প্রতিবাদ করবার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীকে যে বারবার বলা হচ্ছে তিনি কথা বলতে পারবেন না, কেন কথা বলতে পারবেন না? কিসের জন্য পারবেন না? কোন আইনে পারবেন না? একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না? মানে কথা বলবার বিরুদ্ধে কোন আইন কি বাংলাদেশে হয়েছে? নাকি এটা গায়ের জোরে প্রতিষ্ঠা করতে চাচ্ছে? তার থেকেও বড় কথা যে এইভাবে মাসের পর মাস মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন, অনেকবার ভাষণ দিয়েছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই ভাষণগুলোর সাথে তো এই ভাষণ মোটামুটি বলা যায় যে কাছাকাছি। সেখানে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ছিল। সেই ছাত্রদের উদ্দেশ্যে কথাগুলো কি ছিল? যে তারা অনেকের
প্ররোচনাটা সেখানে এসেছে, ছাত্রদের প্রতি রাগ নেই, তারাও একসময় আন্দোলন করেছেন। তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে, যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে, তারা তাদের ভুল বুঝতে পারবে, বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে, এই কি ভয়? নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে, বিএনপি কে ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে? নাকি এইটা ছিল এমন একটা শোডাউন, তাদের যে দল আছে নাগরিক কমিটি, তারা যে কিংস পার্টি বানাচ্ছে, সেই পার্টি এরকম মারমার কাট করে জানান দিল যে তারা বাংলাদেশে কি করতে আসছে? আমার তো মনে হচ্ছে যে নির্বাচনের কথা যে বারবার বলছিল বিএনপি এবং অন্যান্য দলগুলো, তাদেরকে দমানোর জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, যে নির্বাচনের কথা যদি আরেকবার বলো তাহলে আমরা এই ঘটনাগুলো ঘটাবো। এটাই সম্ভবত রিজন, এটাই সম্ভবত কারণ এই ঐতিহাসিক বাড়িকে গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা সেটা করেছে। প্রিয় দর্শক, প্রিয় সমর্থক যারা আছেন, যারা দেখছেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আপনারা এই বক্তব্যগুলো ছড়িয়ে দিন, জানিয়ে দিন এই যুক্তিগুলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কি বাক স্বাধীনতা নেই? মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ কি প্রমাণিত হয়েছে যে তিনি কথা বলতে পারবেন না? মাননীয় প্রধানমন্ত্রী রাত 9টায় ভাষণ দেওয়ার আগেই, তার কথা আগেই, যখন এই 32 নম্বর পোড়াতে আসলো, ঘুরাতে আসলো, তার আগেই কিভাবে বুঝলো যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিবেন? বক্তব্যের আগেই কিভাবে সেটা বোঝা সম্ভব? এই প্রশ্নগুলো করুন, এই যুক্তিগুলো দেখান এবং জনে জনে ছড়িয়ে দিন। আমাদের হাতে যে অস্ত্র আছে, আমাদের হাতে শক্তি আছে, এই বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়ার, এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার, সেটা করেন। এই ক্ষমতাটুকুর পুরো ব্যবহার আমরা করব। বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলুন, বাংলাদেশের মানুষকে বলুন এই নমরুদ সরকার, এই ভয়ঙ্কর সরকারের পতন ঘটাতেই হবে এবং ভয়ঙ্কর ভাবেই ঘটাতে হবে। আমাদের যদি একটা সন্তানও বেঁচে থাকে, আমাদের লেগেসি যদি একজনও বেঁচে থাকে এই বাংলাদেশে, আমরা থাকি আর না থাকি, এই প্রত্যেকটি অন্যায়ের বিচার তারাই করবে। আমরা বেঁচে থাকলে আমরা করব, আমরা মরে গেলে আমাদের পরের প্রজন্ম করবে, আমাদের পরের প্রজন্ম বেঁচে থাকলে তার পরের প্রজন্ম করবে। কারণ এই বেগম খালেদা জিয়ার বইও শেখ হাসিনার আমলে ছিল। তারপরে দেখান তো খালেদা জিয়ার ছবি আছে, খালেদা জিয়ার বই। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা সবাই চিনি যে অধ্যাপক গোলাম আজম। এই গোলাম আজম সম্পর্কে 1992 সালের বইটা, তাকে তো এটা আমি পড়বো, এই জন্য নিয়েছি আর কি, এটা ওখানে পেয়েছি। আরো একটা ছিল যে আমাদের জাদুঘরে ভারতীয় বই পুরাটাই হিন্দি লেখা, এই যে পুরাটাই হিন্দি লেখা। তো এরকম কিছু কিছু বই পেয়েছি, সবগুলো আর কি নিজের সংরক্ষণের জন্য নেওয়া। ফাইল কি আছে এর মধ্যে? ফাইল শেখ হাসিনা কিছু ভাষণ, কিছু তার অর্জন, এগুলোই দেখার জন্য। এগুলো ভাই এখন খোলা তো হ্যাঁ, ধ্বংসস্তূপের ভিতরে। হ্যাঁ, এগুলো বাসায় নিয়ে যাবো সংরক্ষণের জন্য। আসলে একটা অ্যারাবিক বই ছিল, এটা অনেকটাই পুড়ে গেছে আর কি। পুরো নাম বলেন তো? আমার নাম শিহাবুদ্দিন, আমি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ারে পড়াশোনা করছি, এটাই পরিচয়। এই ফাইলে কি কি আসলে পেয়েছেন, কি কি ধরনের বই আপনার চোখে পড়ছে? খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস যে পাইছি এরকম না, কিন্তু উপরে আছে সেগুলো আছে কে এমপি পদপ্রার্থী হবে যারা। দর্শক, একদিকে ভারতের গণমাধ্যম, অন্যদিকে বাংলাদেশের গুজব লিগ, এই দুইটা মিলে বাংলাদেশের এমন কিছু জিনিস ছড়াচ্ছে, এমন কিছু গুজব ছড়াচ্ছে, যে গুজবগুলোর কারণে কিন্তু এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের যেই আসল কাহিনীটা, এই কাহিনীটা কিন্তু উঠে আসতেছে না। তারা যেভাবে খবর বানাচ্ছে বা যেভাবে খবরটাকে প্রচার করতেছে, সেভাবেই কিন্তু প্রচার হচ্ছে। সত্যি সত্যি বাংলাদেশের মধ্যে কিন্তু এমন কোনো কিছুই হচ্ছে না। আর বর্তমান সময় যে ধানমন্ডি বাড়িটা ভাঙা হয়েছে, বা বঙ্গবন্ধুর যেই সমস্ত স্মৃতি ছিল, বঙ্গবন্ধুর যেই সমস্ত স্থাপনা আছে, এই স্থাপনাগুলো ভাঙা হচ্ছে, এই বিষয়ে কিন্তু মানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখনো তেমন কোনো নিউজ করে নাই। শুধুমাত্র ভারতের মতো দেশ আমাদের বাংলাদেশকে নিয়ে নাক গড়িয়ে যাচ্ছে। তারা যে কোনো ভাবে হোক না কেন বাংলাদেশের ব্যাড নিউজ ছড়াচ্ছে, বাংলাদেশের যেন খারাপ দিকটা সেটাই তুলে ধরতেছে। হ্যাঁ দর্শক, এই সমস্ত কিছুর মাঝেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের নিজেদের মানে যেটা কর্তব্য সেটাই করে যাচ্ছে, এমন কথাই কিন্তু তারা জানিয়েছে।
কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশে যে সমস্ত কাজকর্ম হচ্ছে এবং যেগুলো কাজকর্ম পদক্ষেপ নিচ্ছে ছাত্র সমাজ বা জনতা, এই কাজকর্মগুলো কি ভালো হচ্ছে? এই কাজকর্মগুলোর ফলে আমাদের দেশটা কি সত্যি সংস্করণ হবে? যদি আমরা কোনো কিছু ভাঙ্গাচাঙ্গা করি, এই ভাঙ্গাচাঙ্গা করিয়ে কি দেশ সংস্করণ করা যায়? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য দিবেন, কারণ আপনারা বাংলাদেশের নাগরিক। আপনারা হয়তো ওইভাবে কাউকে বলতে পারবেন না আপনাদের কথাগুলো, কিন্তু আপনারা যদি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করেন বা বিভিন্ন গণমাধ্যমে আপনাদের মনের যেটা আশা, মন যেটা বলতেছে যে দেশটাকে এইভাবে সংস্করণ করা দরকার, দেশটাকে এইভাবে চলা দরকার, সেগুলো আপনারা প্রকাশ করতে পারেন। কারণ আপনাদের কথাগুলোই হয়তো কোনো না কোনোভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ বা সমন্বয়কদের চোখের সামনে যাইতে পারে। যদি তারা এটা দেখে, তাহলে হয়তো আপনিও বাংলাদেশ সংস্করণের একটা অংশীদার হতে পারবেন। সো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসগুলো নিয়ে সচেতন থাকবেন, কিভাবে বাংলাদেশটাকে সংস্করণ করা যায়, আপনার আমার বাংলাদেশটাকে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা যায়, এই বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সেও। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।